আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক ভালো আছেন। বাংলাদেশে অবশেষে Oppo Reno 14 সিরিজের ফোনগুলো লঞ্চ হয়ে গেল। বাংলাদেশে Reno 14F এবং 14 মোবাইলটা এসেছে। তার মধ্যে আমাদের কাছে চলে এসেছিল Oppo Reno 14F মোবাইলটা। এটা একটা 5G ভেরিয়েন্টের ফোন। আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ওভারঅল আমাদের ইউজ করে যে ইউজার এক্সপিরিয়েন্সটা ছিল, ফটোগ্রাফি বলেন, গেমিং বলেন, তার পাশাপাশি ওভারঅল UI এক্সপিরিয়েন্স কেমন ছিল, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে যদি মোবাইলটার বক্স কন্টেন্টের কথা বলি, ফোনটা আমাদের কাছে অনেক আগে এসেছে, সো তখন আমরা বক্স আকারে ফোনটা পাইনি। তবে একটা কথা বলবো, এই ফোনের ভিতরে মানে বক্সের ভিতরে আপনারা 45 ওয়াটের একটা চার্জার পাবেন। আর ফোনটা যদি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, মোবাইলটার বডি এবং ফ্রেম পলিকার্বনেটের তৈরি। সেই সাথে মোবাইলের ডিসপ্লেতে রয়েছিল ড্রাগন ট্রেল গ্লাসের প্রোটেকশন। এই ড্রাগন ট্রেল মূলত কর্নিং গরিলা গ্লাস ক্যাটাগরিরই প্রোটেকশন প্রোভাইড করে থাকে ফোনগুলোর ডিসপ্লেতে। সো সিমিলার বলতে পারেন কর্নিং গরিলা গ্লাসের মতো। আরেকটা বিষয় হলো, এই ফোনটাতে IP68 এবং 69 দুটোরই সার্টিফিকেশন রয়েছে। সো পানিতে যেমন আপনারা ডুবাতে পারবেন, ভিজাতে পারবেন, তার পাশাপাশি যদি অনেক প্রেশারও পড়ে এই ফোনে পানি, তাও এটার ভিতরে পানি ঢুকবে না। তারপরেও আমি বলবো যে আপনারা অতিরিক্ত পরিমাণের পানিতে বেশি ডুবাবেন না। ময়লা টয়লা হলে মাঝে মাঝে পরিষ্কার করতে পারেন, বাট বেশি বেশি ডুবাবেন না, সেই ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হলেও হয়ে যেতে পারে। যাই হোক, এই মোবাইলটাতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে এবং টাচ করার সাথে সাথেই আনলক করছিল। সে সাথে এই মোবাইলটার পিক ব্রাইটনেস হলো 1400 নিটস। সো আমরা আউটডোরে একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। এছাড়াও মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 15 ভার্সন। সেই সাথে যদি আমি ফোনটার UI ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, Oppoর UI যথেষ্ট স্মুথ, এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নেই, আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি। বাট দ্য প্রবলেম হলো, এই ইউআইতে প্রচুর আননেসেসারি অ্যাপস রয়েছে। মানে এত অ্যাপস, আর অ্যাপসগুলোর ভিতরে আবার অ্যাডভার্টাইজমেন্টও শো করে, আর আননেসেসারি গাদা গাদা গেমস রয়েছে। এগুলো যদি না থাকতো তাহলে অনেক বেশি ক্লিন একটা ফিল পাওয়া যেত। আমি ওপ্পোকে রিকোয়েস্ট করবো এই ধরনের আননেসেসারি অ্যাপস, গেমস, অ্যাডস এগুলো যেন ডিলিট করে দেয়, বা অ্যাটলিস্ট না দিলেই ভালো, এগুলো কেউ খেলে না। আর এছাড়া যদি আমি এক্সপিরিয়েন্সের কথা বলি, যেটা একটু আগে বললাম যে ওপ্পোর ইউআই নিয়ে নর্মালি আমাদের কমপ্লেন করার কিছু থাকে না, ঠিক তেমনি এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড আমরা কোনো প্রবলেম পাই নাই। মাল্টিটাস্কিং পারফরমেন্স অনেক ভালো ছিল, যদিও যেই প্রসেসর যেই র্যাম এসেছে মাল্টিটাস্কিং প্রবলেম হওয়ার কথা না, সো আমরা ওই প্রবলেমগুলো পাই নাই। সো এছাড়া যদি আমি বলতে চাই, আমাদের কাছে ইউআই এক্সপিরিয়েন্স একদম বাটার স্মুথ লেগেছে। দেন বক্সি শেপ এই মোবাইলটাতে রয়েছিল 6000 mAh ব্যাটারি এবং সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে। এবং সত্যি কথা বলতে এটা চার্জ ব্যাকআপ খুব ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। প্রায় 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি হালকা পাতলা বেসিক ইউজ করে, যেটা খুবই ভালো লেগেছে। স্পেশালি আমার এরিয়াতে নেটওয়ার্কের কোনো প্রবলেম আপাতত পাই নাই, মানে একদম সলিড নেটওয়ার্ক ছিল। ফর দ্যাট রিজন চার্জ ব্যাকআপটা হয়তো আমি ভালো পেয়েছি। যদি আপনার এরিয়াতে নেটওয়ার্কের কোয়ালিটিটা খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু চার্জ ব্যাকআপটা একটু কম পেতে পারেন। আর যদি আমি এই ফোনটার এক্সট্রিম ইউজার পারফরমেন্সের কথা বলতে চাই, টানা ভিডিও দেখেছি, টানা মুভি দেখেছি, তখন এই ফোনটার আমরা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 9 ঘন্টার মতো। এই মোবাইলটা রিয়ার প্যানেল ছিল 3টা ক্যামেরা, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। এই ফোনের ক্যামেরাদের তোলা ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে, আউটডোরে যখন আমরা ছবি তুলেছি যথেষ্ট ভালো ছবি এসেছে। ইনডোরে আমরা একটু কালার ডিটেলসের ঘাটতি পেয়েছি। ওভারঅল যদি কালার ডিটেলসটা যদি আরেকটু ডাইনামিক হয়তো, আরেকটু বেশি স্যাচুরেটেড হতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। পোর্ট্রেট মোডে অবশ্য আমরা ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি, এজ ডিটেকশনও যথেষ্ট ভালো ছিল। দেন এই মোবাইলটা দিয়ে হাইস্ট 4K 30 fps ভিডিও শুট করা যায়, তবে আমরা 1080p 60 fps ভিডিও শুট করেছি, মোটামুটি স্টেবল ভিডিও পারফরমেন্স পাওয়া গিয়েছে। এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল হচ্ছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে মেইন ক্যামেরা থেকে বেশি ভালো লেগেছে। স্পেশালি আউটডোরে যখন ভালো লাইট কন্ডিশনের ছবি তুলেছি, কালার ডিটেলস যথেষ্ট ভালো ছিল। হালকা একটু কালার বুস্ট করে, এটা অ্যাপ্রিসিয়েটেবল, কারণ আমাদের কাছে অনেক ভালো লাগে। এখনকার যুগে সবাই আমরা কম বেশি বুস্ট করে ছবি, কালার বুস্ট করে এরকম ছবি পছন্দ করে থাকি। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশনও যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারে এই ফোনের সেলফি ক্যামেরা। সেই সাথে এই মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু APS সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.57 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে রেজুলেশন হলো 2372/1080 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি হলো 397 ppi। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা যদি বলতে চাই, এটা একদম সিমেট্রিক্যাল টাইপ এবং যথেষ্ট চিকন চারদিক থেকে। সো ডিসপ্লে থেকে মিডিয়া কনজিউম ভিডিও দেখার সময় যথেষ্ট ভালো লেগেছে। আর ভিডিও পারফরমেন্সের কথা যদি বলতে চাই, ভিডিও দেখার সময় মানে ওভারঅল যে এই ডিসপ্লে থেকে যে একটা সলিড কালার প্রোভাইড করে, এটা আমরা
পেয়েছি আর একটু ব্রাইটার ডিসপ্লে হওয়ার কারণে মুভি টুভি দেখো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। এই মডেলতে প্রসেসর হিসাবে ছিল স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর। 5G এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং এই মোবাইলটিতে জিপি হিসাবে রয়েছিল অ্যাড্রিনো 710। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,78,212। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে গেমটা প্লে করা যায়। লং টাইম গেম প্লে তো আমরা খুব বেশি পরিমাণের হিটিংও দেখা পাইনি। আর ল্যাগিং ফ্রেম ড্রপের কথা বলতে গেলে আমরা খুব একটা পাইনি যদি মোটামুটি গ্রাফিক সেটিংয়ে এই ফোনে পাবজি গেমসটা প্লে করে থাকি তাহলে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। টাচ সেন্সিটিভিটি অনেক ভালো ছিল, জাইরো ডিলের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি এবং হিটিং রিলেটেড কোনো ইস্যুজ আমরা পাইনি। সো ওভারঅল কল অফ ডিউটিটা আরো বেশি ভালো লেগেছে পাবজি থেকে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি অনেক ভালো ছিল। যারা অ্যাশফার গেমস পছন্দ করে থাকেন তাদের অনেকই ভালো লাগবে এবং হ্যাপটিক ফিলটাও যথেষ্ট ভালো এই ফোনে। ফর দ্যাট রিজন অ্যাশফার গেমসটা ওভারঅল আমাদের কাছে খেলেও এই ফোনে অনেক ভালো লেগেছে। এই মডেলটা বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে। তার স্টোরেজ টাইপ হলো UFS 3.1 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 42,990 টাকা। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটা কি কি বিষয় আমাদের ভালো লেগেছে এবং কি কি বিষয় আমাদের কাছে মোটামুটি লেগেছে। এই মোবাইলটার নাম্বার 1 যে বিষয়টা মোটামুটি লেগেছে বা বলতে পারেন ভালো লাগেনি সেটা হলো এই ফোনটার ইউআইতে অনেক আননেসেসারি অ্যাপস রয়েছে। এত অ্যাপস এখন আসলে আমরা কেউই চাই না, কেউ ইউজও করি না। আর এত গেমস টেমস আছে, এই গেমসও অ্যাকচুয়ালি আমরা কেউ প্লে করি না। সব থেকে বড় কথা এসব গেমের ভিতর থেকে আবার অ্যাডভার্টাইজমেন্টও আসে। কিছু গেম আছে আপনার ফোনে থাকলেও অ্যাডভার্টাইজমেন্ট আসে। সো এই জিনিসগুলো একটু বিরক্তিকর, এইগুলো যদি না থাকতো আর একটু ভালো লাগতো। তার পাশাপাশি এই ফোনটা যে প্রাইস সেগমেন্ট এসেছে সেটা এইটা যে সিপিইউ আছে, তার পাশাপাশি যে ক্যামেরা সেট আপ রয়েছে সেই হিসাবে আমার কাছে স্লাইটলি একটু বেশি মনে হচ্ছে, আর একটু কম হওয়া উচিত ছিল। দেন এই মোবাইলটা যদি আমি ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার 1 এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো। কন্টেন্ট কনজিউম করে আপনাদের অনেক ভালো লাগবে। ব্রাইটার ডিসপ্লে ইউজ করার সময় অনেক ভালো লাগবে। সেই সাথে টাচ সেন্সিটিভিটি কোনো ইস্যুস আমরা পাইনি, র্যাম ম্যানেজমেন্ট রিলেটেডও কোনো ইস্যুস পাইনি। ইউআইতে অনেক অ্যাপস আছে বাট ইউআই প্রচণ্ড স্মুথ, যেটা আমরা ওপ্পোর অন্যান্য প্রিমিয়াম ফোনের আগে দেখেছি। তার পাশাপাশি এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স আমাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা গেমিং করেন, স্পেশালি পাবজি টাইপস গেমস বা কল অফ ডিউটি টাইপ গেমস খেলেন, তাদের কাছেও এই ফোনে গেমিং করে অনেক ভালো লাগবে। এবং সেই সাথে ফোনটার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স নট ব্যাড। মেইন ক্যামেরা থেকে আমাদের কাছে সেলফি ক্যামেরার ছবির পারফরমেন্স ওভারঅল বেশি ভালো লেগেছে। ফোনটাতে IP68 এবং 69 রেটিং রয়েছে। সো আপনি একটু এক্সট্রিম লং টাইম ইউজের ক্ষেত্রে একটা কমফোর্টনেস নিয়ে ইউজ করতে পারবেন। পানিতে ডুবে যাবে বা পড়ে গেলে প্রবলেম হবে, এই জিনিসগুলো আপনার মাথায় থাকবে না, যেটা আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় এখনকার সময় যদি আপনি লং টাইম ফোন ইউজ করেন ওইভাবে চিন্তা করতে গেলে তখন। এবং সর্বশেষ যে বিষয়টা আমার এই ফোনে ভালো লাগছে সেটা হলো এই ফোনটা চার্জ ব্যাকআপ অনেক ভালো। হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা 2 দিনের উপরে চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। সো সব কথা শেষ কথা হলো, যারা অফিসিয়ালি একটা ফোন নিতে চাচ্ছেন 40-45 হাজার টাকা বাজেটের মধ্যে, লং টাইম শান্তিতে ইউজ করবেন, টুকটাক গেমিং করেন, মোটামুটি ফটোগ্রাফি করেন, সে সাথে একটা কমফোর্টেবল ইউআই চাচ্ছেন যেখানে আপনি কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাবেন না, তাদের কাছে এই ফোনটা আমি মনে করি একটা আদর্শ চয়েস। সো আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কেমন লাগলো আপনাদের কাছে Oppo Reno 14F 5G অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।